বাস লঞ্চে নতুন ভাড়া দেশে নেয়ার অভিযোগে সরকারের হুঁশিয়ারি, প্রতিবাদ বিএনপি ও জাতীয় পার্টির। অবশেষে ধর্মঘট প্রত্যাহার পণ্য পরিবহনেও। কোটি কোটি লোকের কোনো ইনকাম নাই, কিন্তু ভাড়া ঠিকই দিতে হচ্ছে। তোমাদেরকে কোনো অধিকার দেয় না 5 টাকার ভাড়া 10 টাকা নেওয়া। তেলের দাম কমায় নাই সরকার, এখন আমাদের পাবলিকের গায়ে চাপাই দিছে। নিত্যপণ্যের দামে লাগামহীন অবস্থার মাঝেই বাড়ল পরিবহন ভাড়া। যাত্রীদের অসন্তোষ, যৌক্তিকতা দেখছেন না অর্থনীতিবিদরাও। লন্ডনে তারেক রহমানের বিলাসী জীবনের অর্থ কোথা থেকে আসে প্রশ্ন প্রধানমন্ত্রীর। দল হিসেবে বিএনপি টিকে থাকবে কিনা সংশয়। পদ্মা সেতু দিয়ে রেল চলবে 2022-এর ডিসেম্বরে। প্রকল্প পরিদর্শন শেষে জানালেন মন্ত্রী, দেশে প্রথম অটোমেটিক রেল ওয়াশিং প্লান্ট চালু। ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা, মেহেরপুরে প্রাণ গেল 2 ভাইয়ের। চুয়াডাঙ্গায় স্কুল চত্বরে ছাত্র হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার 1। এবারও হচ্ছে না প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। স্কুলের নিজস্ব মূল্যায়নে ফল নির্ধারণ। করোনায় বাড়ছে প্রাণহানি, নতুন শনাক্ত 215। শেষ ম্যাচে জয় পেলেও দেশে ফিরছে ভারত। বিশ্বকাপের সেমিতে বুধবার লড়বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে চলমান ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সংগঠনের নেতারা। সোমবার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তারা। সিদ্ধান্ত অনুযায়ী রাত থেকেই সারা দেশে চলবে পণ্য পরিবহন। ধর্মঘট প্রত্যাহার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয় বৈঠক শেষে। নেতৃবৃন্দের পক্ষ থেকে 30% ভাড়া বাড়ানোর দাবি জানানো হলেও কতটা ভাড়া বাড়বে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। বিষয়টি নির্ধারণ করতে এফবিসিসিআই, বিকেএমই, বিজেএমই এর মতো পণ্য পরিবহন সুবিধা গ্রহীতা সংগঠনের সাথে আলোচনা করার সুপারিশ করা হয়েছে। একই সাথে সেতুতে টোলের অর্থ কমানোরও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দাবিগুলি আমরা পামো, সেই স্বার্থে আজকে আমরা ধর্মঘট স্থগিত করা হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমাদের সকল শ্রমিক মালিকদের গাড়ি চালানোর জন্য অনুরোধ করছি। আমরা তাদের এই দাবির প্রেক্ষিতে আমরা বিজিএমই, বিকেএমই যাদের এবং এফবিসিআই যাদের নাকি তারা সেবা দান করেন, সেবা দেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে তাদের সঙ্গে বসে একটা যৌক্তিকভাবে এই তাদের ভাড়াটা নির্ধারণ করেন। রাজধানী জুড়ে দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। ভাড়া বাড়ানোর পাশাপাশি ইচ্ছে মতো ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। কাউন্টারে পুরনো ভাড়ার তালিকা টানিয়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে নতুন মূল্য। তবে সরকার নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বলে দাবি বাস কর্তৃপক্ষের। বিপরীত চিত্র ছিল রাজধানীর বিভিন্ন রুটে চলা বাসগুলোর। সরকার নির্ধারিত ভাড়াতেই এসব বাস চলতে দেখা যায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতিরিক্ত ভাড়া নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নাইম আল জিকোর প্রতিবেদন। টানা 3 দিনের ধর্মঘটের অবসান ঘটিয়ে সরকারের দেওয়া নতুন মূল্য তালিকায় রাজধানীর রাজপথে চলতে শুরু করেছে গণপরিবহন। এদিন রাজধানীতে দেখা মেলেনি মানুষের ভোগান্তির চিত্র। সময় মতো সব রুটেই চলতে দেখা যায় বাস। তবে নতুন মূল্য তালিকা নির্ধারণ হলেও বাস কর্তৃপক্ষ ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। তারা যে কালকে যেটা নির্ধারণ করেছে সেই হিসাবে চিন্তা করলে তার থেকে কয়েক বেশি। 220 টাকা ছিল, এখন 270 টাকা রাখলো, 50 টাকা বেশি। মানে আমরা সাধারণ পাবলিক মারা যাইতেছি এবং ভবিষ্যতে এমনই হবে। আমার মনে হচ্ছে যে আমরা পাবলিকেরই শুধু লস দিব, আর কারো কোনো লস হবে না। বাস কর্তৃপক্ষের দাবি, সরকার নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন তারা। আবার ভাড়া বৃদ্ধির নতুন তালিকা না পাওয়ায় আগের দামেও টিকিট বিক্রি করতে দেখা যায় অনেককে। গতকাল মালিক সমিতি থেকে তো সবকিছু নির্ধারণ হয়ে গেছে। বিআরটি এর সাথে যেভাবে ভাড়া নির্ধারণ করে দিয়েছে ওইভাবে আমরা ভাড়া নিচ্ছি। নির্ধারণ করছি আমরা আমাদের মতো হিসাব করে নিয়েছি। 40 সিটে করার কারণে আমাদের এখন ময়মনসিংহ রোডে ভাড়া আসছে আপনার 272 টাকা। ভাড়া চার্জ না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। এখন আগে যে ভাড়া ছিল তার চেয়ে 10 টাকা বাড়তি আর কি আপাতত আমরা নিচ্ছি। এদিকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা যাত্রীদের কাছ থেকে নিলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন
যাত্রী স্বজনের কাছ থেকে কোনোভাবেই আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও রাজধানীতে চলা বিভিন্ন রুটের বাসের ভাড়া নিয়ে যাত্রীদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ মেলেনি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পর দুবার সরকার জনগণের পকেট কেটেছে। একবার ডিজেল তেলের দাম বাড়িয়ে, দ্বিতীয়বার বাসের ভাড়া বৃদ্ধি করেছে। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আয়োজনে এই কর্মসূচিতে ফখরুল আরও বলেন, এই সরকারের চরিত্রই লুট করা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারছে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নিজেরাই মারামারি করে। এই সমাবেশ থেকে আমরা একটা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি হচ্ছে যে আগামী 10 তারিখে দেশের মহানগরগুলোতে ঢাকা বাদ দিয়ে যেহেতু ঢাকা আজকে হয়ে গেল, এই জ্বালানিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং 12 তারিখে সমস্ত জেলা সদরগুলোতে এই জ্বালানিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার তেলের দাম না কমিয়ে উল্টো সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছে। তিনি বলেন, তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। সোমবার ভিডিও বার্তায় জি এম কাদের এসব কথা বলেন। সরকার তেলের দাম না কমিয়ে উল্টো সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। আমরা ডিজেল ও কেরোসিনের বর্ধিত দাম কমানোর দাবি করছি। পাশাপাশি সড়ক ও নৌপথের বর্ধিত ভাড়াও কমানোর দাবি জানাচ্ছি। ডিজেলের মূল্য বৃদ্ধি নিত্যপণ্যের আগুনে ঘি ঢেলেছে। বাজার পরিস্থিতিকে এভাবেই ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, 1 লাফে 15 টাকা বৃদ্ধি অযৌক্তিক। বাড়তি মূল্যের এই চাপ সামলাতে ভর্তুকির পরামর্শ দিয়েছেন সরকারের প্রতি। আর কোনো কিছুর দাম নিয়ন্ত্রণে না থাকায় এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। পেঁয়াজের দাম আগেই কয়েক দফা বেড়েছে। ভরা মৌসুমের আগেই হাত দেওয়া যাচ্ছে না শীতের সবজিতে। বাজারে বেশিরভাগ পণ্যের দামই চড়া। এরই মাঝে ডিজেলের মূল্য এমন হঠাৎ বৃদ্ধি, 1 লাফে লিটারে 15 টাকা। নাভিশ্বাস কেবল সাধারণ মানুষের। তেলের দাম 15 টাকা বাড়াইছে, ডাবল বাড়ায় নাই। তোমাদেরকে কোনো অধিকার দেয় না 5 টাকার ভাড়া 10 টাকা নেওয়ার। কোটি কোটি লোকের কোনো ইনকাম নাই, কিন্তু ভাড়া ঠিকই দিতে হচ্ছে। পরিবহন মালিকের কোনো সমস্যা হয় না, সরকারের কিছু হয় না, আমাদের মতো জনসাধারণের উপরে চাপটা পড়ে। ডিজেলের বাড়তি দামে সরকারের সঙ্গে এক কাতারে জিতেছে সড়ক ও জলপথের পরিবহন মালিকরা। পরাজয় এখানে যাত্রীদের। এই অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। সাধারণ মানুষ যা প্রাতিষ্ঠানিক খাতে যারা কাজ করেন, তাদের আয় রোজগারের উপর বড় ধরনের ধাক্কা পড়বে এবং তাদের যে আয় তার অর্ধেক অংশ রাস্তায় পরিবহন ভাড়া হিসেবে চলে যাবে। পণ্য পরিবহনের বাড়তি খরচ বাজারের আগুন আরো উস্কে দিচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। যতটা ডিজেল প্রাইস বাড়বার ফলে আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে প্রভাব পড়বার কথা ছিল, তার চাইতেও বেশি কিন্তু প্রভাব পড়ছে। কারণ দিন শেষে কিন্তু সাধারণ জনগণের উপরেই কিন্তু এই চাপটা যে পড়ে। এটা ঠিক যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং সরকারকে এখন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যদি দাম কিছুটা সমন্বয় না করে, তাহলে ভর্তুকির চাপ অনেক বাড়বে। জ্বালানিতে যে ভর্তুকিটা, ডিজেলে এবং কেরোসিনে যে ভর্তুকিটা দেয়া হয়, এটার অর্থনীতিতে যে এটার গুণক প্রভাব, সেটা কিন্তু সুদূর প্রসারী। জীবনযাত্রার মান বৃদ্ধির এই চাপ সামলাতে কিছু ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিলাসী জীবনের অর্থ সংস্থান কোথা থেকে আসে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জনগণের টাকা লুট করে খায় আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় কথা বলেন তিনি। আদালতে বিএনপির শীর্ষ নেতাদের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে দলের অস্তিত্ব টিকবে কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করেন শেখ হাসিনা। শাহ আলী জয় রিপোর্ট। যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডনে নাগরিক সম্বর্ধনা জানান প্রবাসী বাংলাদেশিরা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিশ্বে যে মর্যাদার আসরে পৌঁছেছে তা ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানান সরকার প্রধান। কিছু টাকা আমরা ফেরত উঠে আসে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান প্রসঙ্গ। আপনারা নিজে এখন দেখতে পারেন তাদের জীবনযাত্রা এই প্রবাসী থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে, তাদের সোর্স অফ ইনকাম কি, অর্থ কোথা থেকে উপার্জন করে, তার এক জায়গায় জিজ্ঞেস করে না কোথা থেকে অর্থ পায়, কিভাবে চলে। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। শেখ হাসিনা বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রদের দুর্নীতির খোঁজ বের করেছে আমেরিকা, সিঙ্গাপুরও। যে ফিউজিটিভ সে হলো একটা দলের নেতৃত্বে, তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে? যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তাও খুনের মামলা, অস্ত্র চোরা কারবারি মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা। এবং খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে, সেখান থেকে ধরা পড়েছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে। প্রধানমন্ত্রী বলেন বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর সামরিক বাহিনীতে শুরু হয় চরম বিশৃঙ্খলা। অসংখ্য কুতে প্রাণ হারান শত শত সামরিক সদস্য। মোস্তাককে বের করে দিয়ে তখন জিয়াউর রহমান নিজে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। 19 বার কু হয়, প্রত্যেকবার জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। 7ই নভেম্বর প্রকৃতপক্ষে এটা সৈনিক হত্যা দিবস, সামরিক বাহিনীর সদস্যদের হত্যার দিবস। অনুষ্ঠানে আসা প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন বিনিয়োগের জন্য সারা দেশে 100টি ইকোনমিক জোন তৈরি করছে সরকার। দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে তাদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি 100টা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্য সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ফ্রান্সে যাচ্ছেন। সেখানে বাংলাদেশের সরকার প্রধানকে লাল গালিচা অভ্যর্থনা জানানোর জন্য তৈরি ফ্রান্স। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ফেরদৌস করিম আখন্জি। ফেরদৌস করিম, প্যারিসে পৌঁছানোর পর দ্য গল বিমানবন্দরে তাকে এই সম্মাননা দেয়া হবে। আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ মাহবুদুল। এই প্রথমবারের মতো ফ্রান্স সরকারের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করছেন। আগামীকাল সকালে তিনি যুক্তরাজ্য থেকে ফ্রান্স এসে পৌঁছবেন। তারপর তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং প্রধানমন্ত্রী জন কারেক্সের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরবর্তীতে তিনি ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠানগুলোতে যোগদান করবেন। তাছাড়া 11 তারিখে বঙ্গবন্ধু ইউনেস্কো এবং বঙ্গবন্ধু পুরস্কার বিজয়ীদের হাতে তিনি পুরস্কার তুলে দেবেন। তাছাড়াও 13 তারিখের দিকে ফ্রান্সে আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভার্চুয়াল ভাবে যোগদান করবেন। শেখ হাসিনার এই আগমন উপলক্ষে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে একদিকে যেমন আনন্দ উল্লাস দেখা দিয়েছে, বিশেষ করে দলীয় নেতা কর্মীদের বেশ কয়েকদিন ধরেই ফ্রান্সের আওয়ামী লীগের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবী লীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা কয়েকবার তারা বৈঠক করেছে যে তাদের নেত্রীকে তারা কিভাবে বরণ করবেন, তারা কিভাবে তারা সুন্দরভাবে এবং সুশৃঙ্খল ভাবে যাতে প্রধানমন্ত্রীর এই আগমনকে তারা সফল এবং সার্থক করে তুলতে পারেন সেই নিরিখে তারা কয়েকবার তারা বৈঠকে মিলিত হয়েছেন। তারা সকল নেতা কর্মীদের মাঝে তারা বিভিন্ন দায়িত্ব বন্টন করে দিয়েছেন। এবং এদিকে আরেকটি বিষয় হলো যে এখানে স্থানীয় বিএনপিও এখানে ওনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করার জন্য অনুমতি পেয়েছে ফ্রান্সের সরকার থেকে। তবে এটা অনেক দূরে, বা 10 তারিখ এবং 11
18 তারিখে রিপাবলিকের চত্বরে তারা প্রতিবাদ সমাবেশ করবেন ওনার প্রতিবাদে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটি হলো যে ফ্রান্সের এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ফ্রান্স সরকারের আমন্ত্রণে ফ্রান্স সফর করছেন। এই হিসেবে বাংলাদেশের কমিউনিটিতে বিশেষ করে ব্যবসায়ীদের এবং সামাজিক সংগঠনগুলোর মধ্যে একটি আনন্দ উল্লাস দেখা দিয়েছে। একটি সামাজিক সংগঠনগুলোর অনেক দিনের দাবি একটি হলো যে লাশ সরকারি খরচে বাংলাদেশে প্রেরণের এই দাবিটি সামাজিক সংগঠনগুলো তুলে ধরতে চায় এবং সরাসরি শেখ হাসিনার হাতে কাছে এই দাবিটা তারা জানাতে চায়। বিশেষ করে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইপিবিএ যে সংগঠনটি, সেটি অলরেডি ওনার আগমন উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং রাষ্ট্রীয় খরচে লাশ দেশে প্রেরণ এবং বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ 10টি দাবি তারা উত্থাপন করেছেন এবং শেখ হাসিনার সাথে দেখা করে নেতৃবৃন্দ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ শেখ হাসিনার কাছে এই দাবিটি তুলতে চান। পাশাপাশি আরো অনেকগুলো দাবি রয়েছে সেই দাবি। আর অন্যদিকে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির অনেক মানুষ শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য তারা এমবিসির মাধ্যমে তারা সেই ইউনেস্কোর বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যোগদান করার জন্য তারা অনেকবার চেষ্টা করে যাচ্ছেন। তাছাড়া দলীয় নেতাকর্মীরা তো আছে নেতৃবৃন্দের কাছে তারা দেখা করার জন্য বা তারা ইউনেস্কোতে এবং সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করার জন্য তারা অনেক চেষ্টা করে যাচ্ছেন। মোট কথা ফ্রান্সে এই প্রথমবার শেখ হাসিনা আসার কারণে বাংলাদেশের কমিউনিটিতে একটি আনন্দের বার্তা নিয়ে আসছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী কাল ফ্রান্সে যাবেন সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস করিম। কমলাপুর রেলওয়ে স্টেশনে চালু হলো দেশের প্রথম অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট। উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর আগে তিনি বলেন 41 সালের মধ্যে অত্যাধুনিক রেল ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে দেশ। কমলাপুর স্টেশন 2024 সাল থেকে মাল্টি মডেল হাবে পরিণত হবে। বিমানবন্দর স্টেশনকেও মাল্টি মডেল হাবে পরিণত করার পরিকল্পনা আছে রেলপথ মন্ত্রণালয়ের। প্লাবন রহমানের রিপোর্ট। এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট, যার মাধ্যমে জংশনে আসা বেশিরভাগ ট্রেনের বাইরের অংশ পরিষ্কার হবে দ্রুত সময়ে। আগে যেখানে 20 জন লোকের 1 ঘন্টারও বেশি সময় লাগতো একটি রেল ওয়াশ করতে, সেখানে এখন একজন লোক 10 মিনিটে পরিষ্কারের কাজ সম্পন্ন করতে পারবে। পানিটা একেবারেই সময় কম এবং জারুয়া লাগবে না, সামান্য লাগবে, সব একবার ওয়াশিং প্ল্যানে ওয়াশ হয়ে চলে যাবে 10-15 মিনিটের ভিতরে। প্রচুর পানি এখন বর্তমানে খরচ হয় এইখানে, যখন আমাদের এই ওয়াশিং প্ল্যান্টটায় এখন পানি অপচয়টা কম হবে। 1 থেকে 1.5 ঘন্টা লাগতো 14টা বগি, আর এখন সেই 14টা বগি যদি আমাদের এই আধুনিক প্ল্যান্টের ভিতর ঢুকে 10 মিনিটে সেই 14টা বগি তার থেকে আরো ভালো পরিষ্কার হবে। প্রকল্প পরিচালক বলছেন, রাজশাহী ও কমলাপুরে 2টি অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট চালু হলো। পরিবেশ বান্ধব এই ওয়াশিং প্ল্যান্টে প্রতিদিন কমপক্ষে 1 লক্ষ লিটার পানি সাশ্রয় হবে। মাত্র 4000 লিটার পানি দিয়ে আমরা একটা ফুল র্যাক পরিষ্কার করতে পারবো এখন, যেটা আগে আমাদের 10,000 লিটার লাগতো। এই 4000 লিটার পানি ব্যবহার করার পরেও আমরা আবার রিসাইকেল করতে পারবো। এর মানে হলো এটি প্রতিদিন 1 লক্ষ লিটার পানি সেভ করবে। এর আগে এই ওয়াশিং প্ল্যান্ট উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ব্রডগেজ ও মিটার গেজ এই দ্বিমুখী রেল ব্যবস্থাকে একমুখী করার কাজ করছে সরকার। ঢাকার চারদিকে সার্কুলার রেল চালুর ফিজিবিলিটি স্টাডি চলছে। 2041 সালের মধ্যে পুরোপুরি অত্যাধুনিক রেল ব্যবস্থার যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এখন আমাদের 3rd লাইন 4th লাইন টঙ্গী পর্যন্ত হচ্ছে, এরপর টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন হচ্ছে, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন হবে, জয়দেবপুর থেকে জামালপুর ময়মনসিংহে ডাবল লাইন হচ্ছে। আমাদের ঢাকা থেকে একদম কক্সবাজার পর্যন্ত সমস্ত লাইন আমরা এখন মিটার গেজ আছে, ডাবল লাইন এবং এটা ব্রড গেজে রূপান্তর হচ্ছে। রেল সেবাকে আরো উন্নত করতে আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়েতে 25,000 জনবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান রেলমন্ত্রী। এবং বাংলাদেশের ভিতর দিয়ে এটা কলকাতা পর্যন্ত ভারতের সঙ্গে যুক্ত। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। পদ্মা সেতু উদ্বোধনের দিনে চলছে না রেল। 2022-এর ডিসেম্বরে একবারে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ট্রেন চলবে বলে আশা করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার দুপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা পরিদর্শনে এসে একথা জানান তিনি বলেন, ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি 43 ভাগ আর মাওয়া থেকে ভাঙা পর্যন্ত অগ্রগতি 71 ভাগ। এজন্য সামনের 1 বছরে ঢাকা থেকে ভাঙা অংশের কাজ শেষে যাত্রী পরিবহন সম্ভব বলে মনে করেন তিনি। পদ্মা সেতুর সঙ্গে দ্রুত গতিতে এগুচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ।
মাননীয় সংসদ সদস্য ফজলে করিম এমপি এই যে রেল লিঙ্ক প্রজেক্ট যেটা 172 এবং আমরা নাদিরা জলি আমাদের দুজন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে, কিন্তু এবং সেই সক্ষমতা আমাদের যারা এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা রেল মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে মাননীয় সংসদ এইটি উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে আপনার পরিকল্পনা সড়ক বিভাগের, তারা আমাদেরকে কাজ করার সুযোগ না দেয়। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা রেল তাহলে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে যাতে অর্থাৎ 22 সালের ডিসেম্বরের মধ্যে যাতে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা পরিচালনা করতে পারি। বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। হত্যা চেষ্টার পরিকল্পনাকারী হুইপ শামসুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন তারা। তৌফিক মুন্না ও মৌ খন্দকারকে সঙ্গে নিয়ে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে কয়েকবার হত্যা চেষ্টা করা হয়। এর পরিকল্পনাকারীদের বিচারের দাবিতে সোমবার সকালে রাজধানীর গুলশান 2-এ মানববন্ধন করে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, হুইপ শামসুল হক চৌধুরী ও তার পুত্র শারুন চৌধুরী সায়েম সোভান আনভিরকে হত্যার পরিকল্পনা করে। হত্যার চেষ্টাকারী এবং হত্যার পরিকল্পনাকারী সে যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা। সায়েম সুবহান আনভির দেশের জন্য অনেক কিছু, দেশের তরুণ সমাজের জন্য অনেক কিছু। পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাতে ইসিবি চত্বরেও মানববন্ধন করে অনেকে। সাইফুল ইসলাম সাদ নামের এক যুবককে দিয়ে এই হত্যা চেষ্টার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ তাদের। সাদকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাকে চেষ্টা করেছিল বিষক্রিয়ার মাধ্যমে হত্যা করার জন্য, সেটা যখন বিফলে যায় এর মধ্যে আপনার হত্যা চেষ্টাকারী মাদ্রাসার ছাত্র এসে মানে মসজিদের মধ্যে নামাজের তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেটাও সে বিফলে যায়। ইতিমধ্যে প্রশাসন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তারা এই ষড়যন্ত্রের পিছনে লুকিয়ে রয়েছে, তাদেরও বিচার করতে হবে। না হলে শুধুমাত্র যে কাজটি করেছে তার বিচার হলো, কিন্তু ষড়যন্ত্রকারীর বিচার হলো না। ভবিষ্যতে এই ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করবে। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শাহবাগেও ছিল মানববন্ধন। একই দাবি নিয়ে মানববন্ধন হয় উত্তরায়ও। বিভিন্ন সময়ে খাবারে বিষ মিশিয়ে, ছুরি দিয়ে, গুলি করে সায়েম সোভান আনভিরকে হত্যার ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই হত্যার অপচেষ্টার যারা করেছে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট, এর একটি সুষ্ঠু তদন্ত আমরা আশা করছি। সুষ্ঠু তদন্ত করে সরকারের কাছে একটাই দাবি, তার সুষ্ঠু তদন্ত করে এর একটি সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ, কুষ্টিয়া, রংপুর, সিরাজগঞ্জ, নোয়াখালী, নাটোর, মানিকগঞ্জ, বগুড়া সহ বিভিন্ন জেলায়ও একই দাবি নিয়ে মানববন্ধন করে সাধারণ মানুষ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। মুক্তিযুদ্ধে ভারতীয় নৌবাহিনী ও মুক্তি বাহিনীর যৌথ নৌ কমান্ডো অভিযানের ইতিহাস নিয়ে লেখা আলোচিত বই অপারেশন এক্স এর বাংলা সংস্করণ বের হলো। সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি লিখেছেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত MNR সামন্ত এবং সন্দীপন নিত্থান। বাংলা অনুবাদ করেছেন যশোদা জীবন দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দৌরস্বামী বলেন, বইটি এমন সময় প্রকাশিত হলো যখন বাংলাদেশ বিজয়ের 50 বছর উদযাপন করছে। মুক্তিযোদ্ধারা না থাকলে এই সাহসী গল্প তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অপারেশন জ্যাকপটের সাহসী গল্প তুলে ধরেন অপারেশনের দলনেতা কমোডর বীর উত্তম ও বীর বিক্রম AW চৌধুরী। বীর উত্তম লেফটেন্যান্ট কমান্ডার জালাল উদ্দিন। পাকিস্তান আজকে একটা অকার্যকর রাষ্ট্র, একটা ব্যর্থ রাষ্ট্র। বাংলাদেশ আজকে শোনাই শোনাই উন্নতির দিকে যাচ্ছে, পৃথিবীর মধ্যে রোল মডেল হচ্ছে। এটা তো ওদের সহ্য হয় না। এই স্বাধীনতায় ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মেহেরপুরের গাংনী উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন 2 সহোদর। আহত হয়েছেন কমপক্ষে 30 জন। সোমবার সকালে ধলালক্ষ্মী নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের গাংনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দোষীদের খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপে
দেশের 848টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় হত্যার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে 7 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরই মধ্যে সুমন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তন্ময়ের পরিবার ও শিক্ষকরা। জামান আখতারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রবিবার দুপুরে প্রকাশ্যে স্কুল প্রাঙ্গণে ঢুকে এসএসসি পরীক্ষার্থী তন্ময়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে এসে হত্যার শিকার হয় সে। প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। একমাত্র আশা যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এখন আইন যেটা যদি যে অপরাধী হবে আইন সেটার ব্যবস্থা করবে, এই জন্য আমি আইনের পক্ষে আসতেছি। ন্যাক্কারজনক এই ঘটনায় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শিক্ষকরা। খুব দুঃখজনক ঘটনা, স্কুলের ভিতরে যে কাজটা করেছে তা আমরা ন্যাক্কার ঘটনার জন্য আমরা তার ফাঁসির দাবি করছি। বিদায় অনুষ্ঠান চলাকালীন যে দুর্ঘটনাটা ঘটে গেল তার প্রতিবাদে আগামী মঙ্গলবার সকাল 11টার সময় প্রেস ক্লাবের সামনে আমরা একটা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছি। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন সহ আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম। এই মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আমাদের ডিবি, থানা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সবাই এর সঙ্গে ইনভলভ। মূল যে অপরাধী তাদের সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি। এরই মধ্যে এ ঘটনায় সুমন নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা পরিস্থিতির খবর। 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে 215 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 209 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,35,034 জন। 24 ঘন্টায় 16,741 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 16,812টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.28%। এ পর্যন্ত মোট 1,04,90,412টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 14.98%। প্রতি 100 জনে সুস্থতার হার 97.70% এবং মৃত্যু হার 1.78%। এবছর প্রাথমিকের কোনো শ্রেণীতে অনুষ্ঠিত হবে না বার্ষিক পরীক্ষা। পরীক্ষা বাতিলের বিষয়ে সোমবার নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা। তিনি বলেন, মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থীরই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। তবে প্রতিষ্ঠান তাদের নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের পরের ক্লাসের জন্য মূল্যায়ন করবে। ধর্ষণের অভিযোগে করা মামলায় 71 টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে 4 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। শুনানিতে অংশ নিয়ে জামিনের বিরোধিতা করেন ভুক্তভোগী নারী। শাকিল আহমেদের জামিন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল 71 টিভির বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় মামলা করেন আইইডিসিআরের সাবেক চিকিৎসক ডাক্তার ত্রিনা ইসলাম। সোমবার এই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যান শাকিল আহমেদ। আদালতে শাকিলের পক্ষে শুনানি করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এ সময় অভিযোগের বিষয়ে তার কাছে জানতে চান হাইকোর্ট। শুনানি নিয়ে তার জামিন আবেদন গ্রহণ করলে আদালতে নিজের বক্তব্য তুলে ধরতে চান ডাক্তার ত্রিনা ইসলাম। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে শাকিল আহমেদকে 4 সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। যেটা নারী ও শিশু নির্যাতন আইনের 9-1 ক্লিয়ারলি ধর্ষণ কেস। আমরা আশা করেছিলাম মাননীয় আদালত জামিন দিবেন না, 4 সপ্তাহের আগাম জামিন দিয়েছে। এই আগাম জামিনের এগনেস্টে আমরা এপিলেট ডিভিশনে যাব। অভিযুক্তকে জামিন দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডাক্তার ত্রিনা ইসলাম। তিনি বলেন, যদি গর্ভপাত না করো তাহলে ভবিষ্যতে আমি তোমার সাথে আর কোনোভাবেই সম্পর্ক কি, বিয়ে তো অনেক দূরের, সম্পর্কই আর রাখবো না। এবং এই ভয়ভীতি দেখায় উনি বহুবার আমার সাথে এই কাজটা করেছেন। মান সম্মান
আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই। যারা পাবলিক পজিশনে থাকে তাদের প্রতি অনেক ধরনের এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু তাদের উপর নিয়ন্ত্রণ দরকার। টেলিভিশন সেন্টারে এইটা যদি সত্য হয়ে থাকে, এগুলো রাষ্ট্র কখনো গ্রহণ করতে পারে না। গত বুধবার এক সংবাদ সম্মেলনে ডাক্তার ত্রিনা ইসলাম অভিযোগ করেন, গত 7 মাস আগে সংবাদ উপস্থাপকের চাকরি নিতে বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনে গেলে বিয়ে করার প্রলোভনে অবৈধ সম্পর্ক গড়েন প্রতিষ্ঠানটির বার্তা প্রধান শাকিল আহমেদ। জানান 7 মাস আগের সম্পর্কে গর্ভপাত করতে হয়েছিল তাকে। পরে বৃহস্পতিবার গুলশান থানায় শাকিল আহমেদকে আসামি করে ভ্রূণ হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেটের নানা অনিয়ম ও দুর্নীতি কর্মকাণ্ড তুলে ধরা হয়। আর্থিক দুর্নীতি, শিক্ষার্থী ভর্তিতে অনিয়ম, স্বজনপ্রীতি সহ জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার বিষয়েও অভিযোগ আনা হয়। এসব অনিয়ম দুর্নীতি রুখতে প্রতিষ্ঠানের সিন্ডিকেটের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যুক্তরাজ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে বিনিয়োগ সম্মেলন চলছে, সে খবর জানাচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। আপনাকে ধন্যবাদ। এখন কিন্তু যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশের বিএসসিসি কর্তৃক আয়োজিত রোড শো চলছে এবং বাংলাদেশের শেয়ার বাজারের যে জয় জয়কার সেটি কিন্তু এখানকার যারা প্রবাসী রয়েছেন, যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের সামনে তুলে ধরার চেষ্টা চলছে। লন্ডনের পরে কিন্তু আজকে ম্যানচেস্টার সিটিতে অনুষ্ঠিত হচ্ছে এই রোড শো এবং যেখানে আসলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র পুঁজিবাজার নয়, বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগ সম্ভাবনা সেটি কিন্তু তুলে ধরা হচ্ছে। বিএসসিসির চেয়ারম্যান জনাব শিবলি রুবায়েত তিনি এখানে কথা বলেছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান তিনিও কথা বলেছেন এবং বিডার চেয়ারম্যান তিনি কথা বলেছেন। সব মিলিয়ে সরকারের একেবারে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে পুঁজিবাজার যারা নিয়ন্ত্রণ করে তারা কিন্তু আসলে এখন একটি ফোকাস সবচেয়ে বেশি করছে যে যুক্তরাজ্যের মতো দেশে যেখানে আসলে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশি রয়েছে, বিভিন্ন হিসেবে দেখা যায় প্রায় 1 মিলিয়ন বা 10 লাখের মতো বাংলাদেশি এখানে রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু অনেকেই সামর্থ্যবান বাংলাদেশি রয়েছে যারা দেশে বিনিয়োগ করার মতো সামর্থ্য রাখে, সেটি যে কোনো ক্ষেত্রে হতে পারে পুঁজিবাজার কিংবা অন্য জায়গায় তাদের সামনে। এবং যারা লন্ডনের বড় বড় বিনিয়োগকারী আছে, বিভিন্ন চেম্বারগুলো রয়েছে লন্ডনের, সেই বিনিয়োগকারীদের সামনেও বাংলাদেশের পুঁজিবাজার যে কতটা সম্ভাবনাময় সেটি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং দিন শেষে যেটি আশা করা হচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে সেটি হচ্ছে যে এখান থেকে অনেক বড় রকমের বিনিয়োগ বাংলাদেশ পেতে যাচ্ছে এবং সেরকম কিছু আশ্বাস কিন্তু এর মধ্যে এসেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বের দ্বীপ দেশগুলো যে ঝুঁকির সম্মুখীন হচ্ছে তা মোকাবিলার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের প্রতি এই আহ্বান জানান তিনি। এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়নে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর ব্যর্থতার বিষয়ে ওবামার ওপর চাপ প্রয়োগ করেছেন বিশ্ব নেতারা। এমন অবস্থায় কপ সম্মেলনে বক্তব্য রাখলেন সাবেক এই প্রেসিডেন্ট। এ সময় তিনি জলবায়ু ইস্যুতে উন্নত দেশগুলোর এগিয়ে আসার আহ্বান জানান, এমনকি ট্রাম্পের কড়া সমালোচনা করেন। আমরা বড় বিপদের মুখে রয়েছি। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আগের মার্কিন সরকার আমাদের অনেক পরিকল্পনা ভেস্তে দিয়েছে, তবে বাইডেন সরকার আবারও জলবায়ু ইস্যুতে সরব। অভিযোজন এবং সহনশীলতার সাথে সাহায্য করার জন্য আমাদের এখনই কাজ করতে হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পাশাপাশি হু হু করে বাড়ছে খাদ্যপণ্যের দামও। বর্তমানে ওয়ার্ল্ড মার্কেটে খাদ্যপণ্যের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলে তথ্য দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। মহামারীর মধ্যে খাদ্যপণ্যের বাজারের এই আগুনে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর সাধারণ ভোক্তা ক্রেতাদের জীবনে নাভিশ্বাস উঠেছে। আসমা তুলির ডেস্ক রিপোর্ট।
চলমান মহামারী শুরু হওয়ার পর অধিকাংশ মানুষের জীবনেই অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। বিভিন্ন গবেষণা বলছে নিম্ন আয়ের অনেকেই জীবিকা হারিয়ে দারিদ্র্য সীমার নিচে চলে গেছেন। যারা কর্মরত রয়েছেন তাদের অনেকের আবার আয় কমেছে। তবে বিশ্বজুড়ে টিকা কার্যক্রম সম্প্রসারণ হওয়ায় আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সবাই। আর তাদের এই দৌড়ে সম্প্রতি জ্বালানি তেলের দাম বারবার বৃদ্ধিতে বিরাট ধাক্কা দিয়েছে। তার উপর খাদ্যপণ্যের মূল্যে আগুন ধরায় বড্ড অসহায় হয়ে পড়েছেন তারা। বিশেষ করে খাদ্যপণ্যের এত দাম বৃদ্ধিতে দরিদ্র ও উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের খেয়ে পড়ে বাঁচায় দায় হয়ে পড়েছে। কারণ চলতি বছরের অক্টোবর পর্যন্ত টানা তৃতীয়বারের মতো খাদ্যপণ্যের দাম বেড়েছে। খাদ্যশস্য ও ভোজ্য তেল যেন সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। অক্টোবরে ভোজ্য তেলের দাম বেড়েছে 10%, যা নতুন রেকর্ড গড়েছে। আর খাদ্যশস্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে 22% বেশি, যা গেল 10 বছরের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এই তথ্য দিয়েছে। এই জন্য সরবরাহে ঘাটতি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উচ্চমূল্য, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যশস্যের উৎপাদন কমে মূল্য বৃদ্ধি পেয়েছে বলেও ধারণা অনেকের। তবে বিশ্ব খাদ্যপণ্যের বাজারে যেভাবে আগুন লাগুক, তার প্রচণ্ড তাপে দগ্ধ হচ্ছেন সাধারণ ভোক্তা ও ক্রেতারা। বিশেষ করে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে এর বিরাট প্রভাব পড়েছে। তাই অবিলম্বে বিশ্ব বাজারে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির পাগলা ঘোড়া না থামালে সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসমাতুলি, নিউজ 24। এবার প্রবাসের খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে লেবাননে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সিএমসি একাদশকে 2-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মধু স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হলেও খেলার দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের পক্ষে 2টি গোল করেন কামাল ও আলী। বৈরুতের আল আহাদ স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। এ সময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। সংগঠনের সভাপতি বাবুল শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারওয়ার, মীর শাহিন, আলাউদ্দিন, সাইফুল, বাবুল, জসিম উদ্দিন ইমন, নয়ন মোল্লা সহ আরো অনেকে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল হক ইতালির বোলজানো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। এই কৃতিত্বের জন্য শনিবার বোলজানো বাংলা আইডিয়াল স্কুলের হলরুমে বোলজানো আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। বোলজানো আওয়ামী লীগের সভাপতি মহিবুর রহমান কামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বোলজানো আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সিরাজুল হক, বোলজানো আওয়ামী লীগের শাহ আলম, ইয়াসিন, হুমায়ুন কবির, শওকত আলী সহ বোলজানো আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অস্ট্রেলিয়াতে আসন্ন নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা মেয়র এবং কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই উপলক্ষে বিডি হাব সিডনির উদ্যোগে মিন্টার বিডি হাব কমিউনিটি হলে বাংলাদেশি প্রার্থীদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক আবুবদুল খান রতনের সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান। সমাবেশে রাজনৈতিক দল বিবেচনায় না রেখে সকল বাংলাদেশি প্রার্থীদের ভোট দিয়ে স্থানীয় সরকারে প্রতিনিধিত্ব বাড়ানোর জোর দাবি জানানো হয়। এবার টি-20 বিশ্বকাপ আপডেট।
টি-20 বিশ্বকাপের সুপার 12-এর শেষ ম্যাচে নামিবিয়াকে 9 উইকেটে হারিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়ার করা 132 রানের জবাবে 9 উইকেটে 28 বল হাতে রেখে জিতে নেয় ভারত। ব্যাট করতে নামা নামিবিয়ার ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেনি ভারতের বোলিং লাইন আপের সামনে। 33 রানের উদ্বোধনী জুটির পর ভেঙে পড়ে নামিবিয়ার ব্যাটিং লাইন আপ। তবে টেল এন্ডারদের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে 132 রান তোলে নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের অর্ধশতকে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। চূড়ান্ত হয়েছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের লাইন আপ। ফাইনালে ওঠার লড়াইয়ে সেমির প্রথম ম্যাচে বুধবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, আর বৃহস্পতিবার লড়বে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেমিফাইনাল নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। এদিকে সুপার 12-এর সবচেয়ে সফল দল পাকিস্তান শেষ 4-এর টিকিট নিশ্চিত করে সবার আগে। গ্রুপ 1 থেকে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও রান নেটে এগিয়ে থাকায় হয় গ্রুপ সেরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। বাস লঞ্চে নতুন ভাড়া বেশি নেয়ার অভিযোগে সরকারের হুঁশিয়ারি, প্রতিবাদ বিএনপি ও জাতীয় পার্টির। অবশেষে ধর্মঘট প্রত্যাহার পণ্য পরিবহনেও। কোটি কোটি লোকের কোনো ইনকাম নাই, কিন্তু ভাড়া ঠিকই দিতে হচ্ছে। তোমাদেরকে কোনো অধিকার দেয় না 5 টাকার ভাড়া 10 টাকা নেওয়া। তেলের দাম কমায় নাই সরকারে, এখন আমাদের পাবলিকের গায়ে চাপাই দিছে। নিত্যপণ্যের দামে লাগামহীন অবস্থার মাঝেই বাড়ল পরিবহন ভাড়া, যাত্রীদের অসন্তোষ। যৌক্তিকতা দেখছেন না অর্থনীতিবিদরাও। লন্ডনে তারেক রহমানের বিলাসী জীবনের অর্থ কোথা থেকে আসে প্রশ্ন প্রধানমন্ত্রীর। দল হিসেবে বিএনপি টিকে থাকবে কিনা সংশয়। পদ্মা সেতু দিয়ে রেল চলবে 2022-এর ডিসেম্বরে। প্রকল্প পরিদর্শন শেষে জানালেন মন্ত্রী, দেশে প্রথম অটোমেটিক রেল ওয়াশিং প্ল্যান্ট চালু। ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা, মেহেরপুরে প্রাণ গেল 2 ভাইয়ের। চুয়াডাঙ্গায় স্কুল চত্বরে ছাত্র হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার 1। এবারও হচ্ছে না প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। স্কুলের নিজস্ব মূল্যায়নে ফল নির্ধারণ, করোনায় বাড়ছে প্রাণহানি, নতুন শনাক্ত 215। শেষ ম্যাচে জয় পেলেও দেশে ফিরছে ভারত। বিশ্বকাপের সেমিতে বুধবার লড়বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এখন এই পর্যন্ত। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।